কিন্তু 350 বা 250 সিসি বাইকের যে ফার্স্টের যে ধাক্কাটা, কারণ এইগুলা একটু টর্ক ফোকাস করে বানানো হয়েছে, তো এটা ফার্স্টের ধাক্কার সাথে আবার অন্যান্য বাইকের ফার্স্টের ধাক্কা মিলবে না। শোরুমের বাইক ধরার আগেই সবচেয়ে আগে যে জিনিসটা আমার চেক করতে হয় সেটা হচ্ছে বাইকের মধ্যে ফুয়েল আছে কিনা। অ্যান্ড পালসারের ফুয়েল খুব একটা বোঝা যায় না, মাঝখানের জায়গাটা একটু উঁচু হওয়াতে ফুয়েলগুলো দুই পাশে গিয়ে থাকে, অ্যান্ড ঝাঁকি দিয়ে বোঝার কোনো উপায় নেই। মিটারে যদিও দেখাইতেছে যে 2টা কাটা আছে, বাট আমি অনেক সময় মিটারে বিশ্বাস করি না। অনেক সময় 2 কাটা থাকা অবস্থাও দেখা যায় যে ফুয়েল শেষ হয়ে যায়, এরকম ঘটনা ঘটে যে এখানে 2 কাটা দেখা যাইতেছে। আপনাদেরকে বাজাজ পালসার N250 160 এই 2টা বাইক সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া দিই। এই বাইকটাতে 2টা ব্র্যান্ডের টায়ার আসে, অ্যান্ড এইটার মধ্যে যে টায়ারটা আছে এটা সম্ভবত সিয়াট না, ইউরোগ্রিপ তো সিয়াটেরই মনে হয়, তাই না? দেখি তো, এদিক থেকে দেখা যাচ্ছে না, দেখি এই পাশ থেকে দেখা যায় কিনা। সিয়েট এটা সিয়েটই হবে, যদিও লেখা আমি খুঁজে পাই নাই, বাট চাকা সিয়েটেরই হবে, কারণ গ্রিপটা সিয়েট দেখা যাইতেছে, এরকম কিছু একটাই হবে। এবং আরেকটা আসে হচ্ছে এমআরএফটার শেপটা একটু অন্যরকম হয়, আর এটার শেপটা একটু এরকমই হয় আর কি, যেরকম দেখা যাইতেছে বিটগুলা আর কি, কাটাগুলা। এই হচ্ছে 2 রকমের। এটার চাকা কি সিয়েটের না এমআরএফ তো না, এটা স্টকে 2টা টায়ার আসে, একটা সিয়েট একটা এমআরএফ। দেখেন তো এটা লেখা ওই পাশে লেখা আছে কিনা, চাক্কার নাম একই একটা অবস্থা, ইউরোগ্রিপ লেখা এই পাশে, সিয়েট লেখা থাকবে না ব্র্যান্ড নেম। ইউরোগ্রিপ তো এই মডেলটার নাম সম্ভবত, আচ্ছা হবে কিছু একটা, ATT 925 ইউরোগ্রিপই তাহলে, জানি না সিয়েট বা ইউরোগ্রিপ কিছু একটা হবে। আরেকটা এমআরএফ এর হয় এতটুকু আমি জানি, বাট এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। এটা ইউরোগ্রিপ, এটা আবার কি, সিয়েট না? আপনারা জানেন তো, যারা জানেন। আচ্ছা চলেন, আমরা আজকে যে কাজটা করব সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা করবো হচ্ছে এই যে 60 ফিটের রাস্তা যে ভালো হয়ে গেল, ব্যাপারটা আসলে কেমন হইলো, ব্যাপারটা মজার হইলো না? যারা আমরা 60 ফিটে রেগুলার চলাফেরা করি, আমাদের জন্য যে ভালো একটা ব্যাপার স্যাপার হইলো, এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে খুশি থাকবো। আর সাথে কি 60 ফিটটা ঘুরে দেখাবো? না থাক, 60 ফিটের এই সাইডটা আর ঘুরে নাই দেখাই। পেছনের এদিক থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত যে মাথাটা পুরাটাই ঠিকঠাক হয়ে গেছে। আর এই গাড়িটা দেখেন না, আগে মুভি অফ দ্য উইক হইতো না, ওই সময় এই টাইপের লম্বা লম্বা গাড়ি দেখা যেত আর কি ওই সমস্ত মুভিগুলাতে। এই বন্ধ হয়ে গেল কেন? তেল কি নাই নাকি আসলে? এই যে এক কাটায় নেমে আসছে, দেখছেন? আমি বলছি না, শোরুমের বাইককে কখনো ফুয়েল দিয়ে বিশ্বাস করবেন না, কারণ শোরুমের বাইকে ফুয়েল খুব কম থাকে সবসময়। অ্যান্ড 2 কাটা দেখাইছিল, বাইকটা কাত হয়েছিল তো এই জন্য 2 কাটা দেখাইছিল, এখন সোজা হয়েছে, এখন 1 কাটায় নামছে এবং ইমার্জেন্সিতেও চলে গেছে। অ্যান্ড কেউ এরকমটা মনে করেন না যে আমি আজকে ফুয়েল নিয়ে বের হই নাই। আমার ব্যাগের ভিতরে শোরুমের বাইক আমি যখনই চালাই তখন ফুয়েল থাকবেই। অ্যান্ড রোড হচ্ছে এই পর্যন্ত অলরেডি ঠিক হয়েছে, এই উপরে এটা হচ্ছে মোটো অটো, আর ডান পাশে হচ্ছে 717, এই পর্যন্ত ঠিক হয়ে গেছে। বাকিটা ওই যে যেহেতু ইট ফালানো শুরু করছে, সেহেতু আশা করা যায় যে 60 ফিটের অর্ধেক যেহেতু ঠিক হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমতলা পর্যন্তই খারাপ, আমতলার পরে গিয়ে আবার রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত। এই হলো অবস্থা। তো মনে হয় আগামী 15 দিনের মধ্যে, আমি আশা রাখতেছি যে আগামী 15 দিন বা যাই হোক, আমার ভিডিও তো 1-2 দিন পরে হয়তো আসতে পারে, ঈদের আগে আশা রাখি আমরা ঈদে একটা সুন্দর রাস্তা পাবো ইনশাআল্লাহ, এই টার্গেটটা রাখতেছি। যাই হোক, আজকে হচ্ছে পালসার এই ব্লুটা পেয়ে আমি একটু ব্লু বাইক চালানোর একটু স্বপ্ন দেখছি, তো এই জন্য এই বাইকটা নিয়ে বেরোইছি। অ্যান্ড পালসার যখন বাংলাদেশে প্রথম আসে, এটার ব্ল্যাক কালারটা খুবই নাম করছিল। অ্যান্ড পরে দেখা গেল ব্ল্যাকের চেয়ে রেড অ্যান্ড ব্লু এই 2টা কালারের মানে কোয়ালিটি অনেক বেশি ভালো। কালার যখন করে ওটার ব্যাপারটা স্টিকারিং অ্যান্ড কোয়ালিটি অনেক বেশি ভালো। অ্যান্ড পরে রেড কালারের পালসার পাওয়া যেত না, জানেন? এখনো পর্যন্ত রেড পালসারের ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি। সেকেন্ড হ্যান্ড মার্কেটেও রেড পালসারের দাম সবচেয়ে মোটামুটি বেশি দামেই বিক্রি হয়, মানে চাহিদা বেশি থাকে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। আর ব্লু পালসারের ব্যাপারটা হয়েছিল কি, পালসার যখন DTSI এই যে টেকনোলজির বাইকগুলো আসা শুরু হইলো, তখন একটা 200 বা 220 অথবা এরকম একটা কোনো একটা পালসারের একটা অ্যাড ইন্ডিয়ায় দিত। 4-5টা পালসার আসতো, স্টান্ট করতো, এই সেই ঘোড়ায় 1 চাক্কা দিয়ে চালাইতো, কালো কালো ড্রেস। অ্যান্ড ওইখানে নীল পালসার দেখানো হয়েছিল, আর তখন নীল পালসারের একটা চাহিদা বেড়ে গেছিল।
এক এক সময় পালসারের এক একটা কালারের চাহিদা বাড়ছে, অ্যান্ড কালোর চাহিদা তো আসলে সবসময় বেশি থাকে। কালোর ব্যাপারটা কিন্তু একটু অলওয়েজই ডিফারেন্ট। বাইকাররা কালো জিনিসটাকে একটু বেশি পছন্দ করে, আমি খেয়াল করছি। কালো বাইকের চাহিদা কখনোই পড়ে নাই। যে কোনো বাইক যদি 4-5টা কালার আসে, আপনি যদি কালোটা কেনেন তাহলে পরবর্তীতে বিক্রি করতে গেলে কখনো আটকাইতে হবে না। আর দেখা যায় যে লাল, নীল, সবুজ, হলুদ, অন্যান্য যত কালার আছে, মাল্টি কালার বলেন, এই কালার সেই কালার, এগুলার চাহিদা বাড়বে কমবে, এরকমটাই হয়। এটা আমি বলতেছি লাস্ট 20 বছরে আমার যে অভিজ্ঞতা এই বাইকিং সেক্টর নিয়ে, এইখান থেকে এই ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। বাইকিং এর সেক্টরের অভিজ্ঞতা আমার এতদিনের হয়ে গেছে। ও বাবা, আমি তো সিনিয়র বাইকার হয়ে গেলাম। আচ্ছা, দেখছেন এদিকে রোডের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত অনেক বেশি খারাপ, অ্যান্ড এগুলা ঠিক হয়ে যাওয়াটা উচিত। অ্যান্ড এগুলা ঠিক হয়ে গেলে দেখা যাবে যে 60 ফিট আবার বিজনেস যারা করে এখানে তাদের জন্য ভালো হবে। অ্যান্ড আমরা করি আমাদের বাইক গাড়িও ভালো থাকবে। আর বাইকটার আমি শোরুম থেকে ধোয়া একটা বাইক বের করছি, কিন্তু এই যে রাস্তায় যে কাজটা করতেছে, যদি এটা ভালোর জন্য করতেছে, এতটুকু খারাপ আমাদের মেনে নিতেই হবে। ইট দিয়ে পানি দিতেছে তো পুরো রাস্তাটারে কাদা কাদা করে ফেলছে, আর এই বাইকটা পুরো ধ্বংস হয়ে যেতেছে। আর আমার যেটা করতে হবে, এই বাইকটারে নিয়ে ওয়াশ করে দেন আবার শপে উঠাইতে হবে, কারণ এই লাল ইট আর পাথরের ঘষায় অবস্থা তুমুল খারাপ। পেছনের এই বাম পাশের সিএনজিটা বারে বারে আইসা আমার একদম বাম পাশের ফেন্ডার তো না, টেল লাইটের সাইডে যে বডিটা থাকে, কি বলে, ব্যাক প্যানেল পর্যন্ত আইসা একদম লাগা দিতে চাইতেছে। ও চাইতেছে আগে যাইতে, কিন্তু আগে যায় কই যাবে? এই জিনিসগুলাই বুঝি না আসলে। এত ঘেইসা, এত কাছে আইসা কি মজা পায় মানুষ? ছি, এত কাছে এসো না। এরকম কাছে আসবে, হুট করে ধরেন সামনের একটা ব্রেক করবে, আমি একটা ব্রেক করবো, আইসা ধুমুস দিয়ে আমারে লাগাই দেবে, পরে আমি আইসা কানের নিচে একটু ব্যান্ড বাজাবো। কেন একটু, এই যে যেমন সামনের গাড়িটা থেকে দেখেন আমি কতটুকু দূরত্ব রাখছি। ও যদি কোনো কারণে ব্রেক করে আমি সুন্দর জমায়ে ফেলতে পারবো, কিন্তু ও যদি, যে আমার পিছনে যে সিএনজিওয়ালা, ও যদি এইভাবে আমার ব্যাক প্যানেলে ছুঁয়া আসতে থাকে, তাহলে আমি যখন ব্রেক করব তখন ও আইসা ওই যে কানের নিচে খাওয়ার একটা কাজ করে ফেলবে। যাই হোক, আমি কিছুদিন আগে N160 যেটা কার্বোরেটর ভার্সন, নন এভিএস, ওইটা চালাইছিলাম, অ্যান্ড টুকটাক কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছিলাম। অ্যান্ড আজকে যেহেতু এই বাইকটা নিয়ে বেরোইছি, আজকে চলুন আমরা এটা নিয়ে কিছু টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা হচ্ছে একটা 250 সিসির পালসার DTSI ইঞ্জিনের বাইক, অ্যান্ড N সিরিজের বাইক। এই বাইকের হেডলাইটের আলো অনেক ভালো, এগুলো আমরা সবাই জানি, তাই এই সমস্ত ব্যাপারগুলোতে আর না থাকি। সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা এই বাইকের, এই যে ভাঙ্গা দিয়ে যে আসার পরে বুঝছি যে এটার সাসপেনশন ফিডব্যাক 160 থেকে অনেক বেশি ভালো। এটা একটু ভারী বাইক তো 160 থেকে, এই কারণে এটা আমার মনে হচ্ছিল যে ভাঙ্গা টাঙ্গাতে ভালো সাসপেনশন ফিডব্যাক আমার ছিল। এখন যদি বই পুস্তক পড়ে এরকম বের হয় যে N160 আর N250 ওজন এক, তাহলে আমি ভুল প্রমাণিত হব। কিছু কিছু ক্ষেত্রে বাইকের কিছু ব্যাপার আছে, ওটা মনস্তাত্ত্বিক। যেমন বাইকে আপনি যদি কোনো কারণে কোনো একটা বুস্টার ঢালেন, সেটা অকটেন বুস্টার হোক, ফুয়েল বুস্টার হোক, ঢালার পরে আপনার মনে হবে বাইক স্মুথ হয়ে গেছে। আসলে ব্যাপারটা ওরকমও না যে ওটা ঢাললেই বাইক একদম স্মুথ হয়ে যাবে, সাথে সাথে টান বাইরে যাবে বা এরকম কিছু না, কিন্তু এটা মনস্তাত্ত্বিক। একটা বাইক সার্ভিস করার পরে অলওয়েজ স্মুথ লাগে, এটাও কিছুটা মনস্তাত্ত্বিক, কিছুটা সত্যি। আসলে সার্ভিসের পরে চেন ক্লিন করলে বাইক একটু স্মুথ আগের চেয়ে ফিল হয়, ট্যাপেট অ্যাডজাস্ট করলে বাইক একটু স্মুথ আগের চেয়ে ফিল হয়, এগুলা যেমন সত্যি, ঠিক ওই রকম কিছু জিনিস বাইকে আছে যেইগুলা বাইকে চেঞ্জ করলেই যে বাইক স্মুথ হয়ে যায়, ব্যাপারটা তা না। কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার যে হ্যাঁ, ওই জিনিসগুলো চেঞ্জ করলেই মনে হয় বাইকের টান বেড়ে গেছে, বাইক স্মুথ হয়ে গেছে, অন্য সবার চেয়ে আগে চলে যেতে পারতেছি, আমি রাস্তার রাজা হয়ে গেছি, বাইকিং সেক্টরে আমি শাহরুখ খান অথবা সালমান খান। ব্যাপারটা এরকমও না। তবে হ্যাঁ, কিছু শপ আপনাকে এমনভাবে বুঝাবে কিছু পার্টস বা কিছু ব্যাপার স্যাপার নিয়ে, যে এইটা ইউজ করলে আপনার বাইক শাহরুখ খান, রঙ দে তুমি মুঝে গেরুয়া না মেরে, কি গেরুয়া ওই আর কি। কিন্তু আসলে ব্যাপারটা তা না। এই জন্য যে কোনো জিনিস কেনার আগে টাকার ভ্যালু দিয়েন ভাই, অযথা যা তা কিনা বাইকে ঢুকায়েন না, কারণ কিছু জিনিস আপনার বাইকের ক্ষতিও করে ফেলতে পারে। এই যে দেখছেন ব্রেকটা কি করছে, ভাই আপনি আগে যান। পিছনে আমার যে রিক্সাটা ছিল দূরে ছিল, এই জন্য ব্রেক করে থামাইতে পারছে। আর এই সমস্ত অটোর খবর তো জানেনি, এগুলা অনেকটা 4Vর মতো, টান উঠতে জানে কিন্তু শেষ পর্যন্ত কি ব্রেক হইতে পারবে কিনা এই ব্যাপারটা মাথায় না রেখে, আসলে 4Vর মতো না, 4V রাইডারদের মতো। 4V বাইকটা অবশ্যই অনেক ভালো একটা বাইক, জাস্ট 4V রাইডাররা এই জিনিসটা ভুলা যায় যে আমি যতটুকু স্পিড তুলতেছি ততটুকুকে আমি থামাইতে পারবো কিনা। এখন এই রোডে যদি আমি 80-তে চালাইতে চাই, এই বাইক তো 80-তে চলতে পারবে, এই রোডে টান উঠাইলে উঠবে। এখন 80-তে আমি এটারে ব্যালেন্স করে এই ফাঁক ফোকর দিয়ে যে বের হয়ে যেতে পারবো,
এটা কিন্তু মানে এটা কেউই মনে হয় না কোনো বাইকারই স্বীকার করবেন বা মেনে নেবেন। কারো না কারো আমি লাগাই দিবই। এই মোড় দিয়ে যায় আমি হয়তো ঘুরতে পারবো না, আমি সোজা যায় ওই ফুটপাতে উঠাই দিব যদি এখানে আমি 80-তে থাকি। স্কিল অনেক ভালো হইলে ওটা অন্য ব্যাপার, বাট আমি পারবো না। এই আর কি। এই জন্য অলওয়েজ যতটুকু আপনার ক্ষমতা আছে তার চেয়ে একটু কম দেখান, যাতে বিপদ আপদে বাকি ক্ষমতাটা দেখাইতে পারেন। আর যদি অলওয়েজ আপনি ফুল ক্ষমতা দেখাইতে থাকেন তাহলে আপনার জোর সম্পর্কে মানুষ জেনে যাবে। অ্যান্ড যখন আপনার জোর সম্পর্কে মানুষ জেনে যাবে তখন আসলে বুঝেনই তো বিভিন্ন রকম বিপদে আপনি পড়তে পারেন। অ্যান্ড দিস ইজ পালসার N250 ব্লু কালার। আমার খুব ভালো লাগতেছে এটা চালা। অ্যান্ড ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি, যার অভিজ্ঞতা যত বেশি বাড়ে সে তত বেশি নম্রভদ্র অ্যান্ড শান্ত হয়ে যায়। কারণ বাইক নিয়ে ভিডিও করতেছি আমি 6 বছর। আমার যদি 6 বছরের ভিডিও একটু টানেন, মাঝখান থেকে কয়েকটা ভিডিও দেখেন, একটা জিনিস দেখতে পারবেন যে 6 বছর আগে 5 বছর আগে আমি যখন ভিডিও করছি ভাই উড়া ধুরা চালাইতাম, কি করতাম না করতাম। কিন্তু এখনকার ভিডিও দেখলে আমাকে মানুষ কমেন্ট করে যে সবচেয়ে জেন্টালি রাইড করা একজন ব্লগার। আমার চ্যানেলে মানুষ কমেন্ট করেন, আমার এটা এত ভালো লাগে যে আমাকে মানুষ ভদ্র হিসেবে চিনে। আচ্ছা, এখানে যেহেতু আসছি, উপরে রোদও আছে, একটা কাজ করি, বাইরে কটা ছবি তুলা দিই। ওনার শোরুম থেকে বাইকটা আনছি, কটা ছবি যদি না তুলা দিই তাহলে বেমানির খাতায় নাম পড়ে যাব। আর বাইকটাকে আমিও একটু নিজে দেখি। খাড়া রোদে ছবি তোলাটা একটু ঝামেলা, নিজের ছায়া বাইকের পাশে থাকে। তো ফটোগ্রাফি যখন পড়ছিলাম তখনও পড়ছিলাম যে রোদ যখন একদম মাথার উপরে থাকবে তখন ছবি না তুলতে, শেড পরে তখন বেশি। এই হলো অবস্থা। ওকে, আমার ফটো সেশন শেষ। বাইকটার ক্লোজ কিছু ছবি টবি তুলে দিছি। অ্যান্ড একটা ছবি তোলা হয় নাই, সেটা হলো চাকা ডিস্কের ছবি। কারণ নতুন বাইক তো এই যে চাকার মধ্যে যে দাগ থাকে এগুলো মানুষ অনেক সময় দেখতে চায়, এজন্য এরকম একটা ছবিও বাইকের তুলে রাখা লাগে। ইয়েস, ডান। আর এই ক্যামেরার ফুটেজ আপনাদের কেমন লাগতেছে প্লিজ একটু জানাবেন। কারণ অনেকে এমন কিছু কমেন্ট করছে যে একটু আনইজি লাগে, সাইডগুলো একটু কেমন কেমন লাগে। অনেকে আবার লিখছে যে না ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমি এই ক্যামেরা কিনছি এর মানে এই না যে আমি আমার আগের ক্যামেরাটা সেল করে দিছি বা কিছু। ক্যামেরা আমি সবসময় একটা দুইটা রাখি, কারণ কখন কোনটা নষ্ট হয়ে যায় বলা যায় না। আর যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করি, সেহেতু যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় ক্যামেরা, সেহেতু আমার অন্য ক্যামেরা দিয়ে তো ওই দিনটা কভার করতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা বাইক চালাই। আসলে আজকে প্রচণ্ড পরিমাণ গরম অ্যান্ড রোদের নিচে মাথা পুরা ব্যথা হয়ে গেছে, এতটুকু দাঁড়ায় থাকাই খুব বাজে একটা ফিল হইতেছে। আচ্ছা, বাইকটা চলছে হচ্ছে 5358 কিলো, 5500-এর নিচেই আছে। আর নতুন বাইক, চাকার দাগই এখনও যায় নাই। অ্যান্ড বাইকটা মোটামুটি স্মুথ আছে। বল রেসারের অবস্থাও যথেষ্ট ভালো আছে, বল রেসার আটকাইতেছে না কোনো জায়গায়। এরকম একটা ফ্রেশ বাইক মানুষ কেন যে বিক্রি করে দেয়। আর এই বাইকটা হচ্ছে ব্যাংক জমা দেয়া আছে। বাইকটা যে কিনবে সে হচ্ছে ফার্স্ট মালিক হবে আর কি। এই হচ্ছে অবস্থা। তাহলে চলেন আমরা বাইক চালাই অ্যান্ড অভিজ্ঞতা শেয়ার করি। অ্যান্ড 250 চালানোর মধ্যে একটা জোশ আছে, যে যত যাই বলুক সিসির একটা ধাক্কা আছেই। মানে এমন অনেকে বলে না যে 150 সিসির বাইক 150 সিসি 250 সিসি বাইকের চেয়ে, মানে রিপিট করি, অনেকে এটা বলে যে 150 সিসির কিছু বাইক আছে যেগুলো 250 সিসির চেয়েও ফাস্ট, 350 সিসির চেয়েও ফাস্ট। হ্যাঁ, স্বীকার করি GSX-R এই বাইকের হয়তো আগে চলে যাবে, GSX-R রয়্যাল এনফিল্ডের আগে চলে যাবে, এটা কোনো বড় ইস্যু না। কিন্তু 350 বা 250 সিসি বাইকের যে ফার্স্টের যে ধাক্কাটা, কারণ এইগুলা একটু টর্ক ফোকাস করে বানানো হয়েছে, তো এটার ফার্স্টের ধাক্কার সাথে আবার অন্যান্য বাইকের ফার্স্টের ধাক্কা মিলবে না। এটার যে গর্জন, এটার যে ওয়েট ক্যারি করার ক্যাপাসিটি, এগুলো একটু ডিফারেন্ট। এগুলো আবার অন্যান্য বাইকের সাথে মানে কম সিসির বাইক যেগুলো একটু বেশি জোরে দৌড়াবে ওগুলোর সাথে মিলবে না। আচ্ছা, আমি যে কাশি দিছি এটা আবার কেউ মনে করেন না যে ক্রিটিসিজম করে আমি কাশিটা দিছি। আমার মূলত কাশি আসছে, মানে কাশি আমার একটু ঠান্ডা লেগে আছে, একটু শরীরটা ভালো না আমার, এই জন্য একটু কাশি টাশি দেই মাঝে মধ্যে। আবার ভাইবেন না যে কোনো বাইককে ছোট করে বলার জন্য কাশি দিছি। আচ্ছা, এই আমাদের বাইকিং ট্রেডে কিছু কিছু মানুষ আছে হীনমন্যতায় ভুগে। ব্যাপারটা কি আপনারা আমার সাথে একমত হবেন কিনা? ধরেন যে আমি একটা কোনো কথা বলছি যে এই রোডটা ফাঁকা, এই রোডে যারা এই ফাঁকা রোডে হাঁটে তারা লোক বেশি ভালো না। ধরেন এই কথাটা আমি বললাম যে এই রোডটা ফাঁকা থাকে, রাত 12টার পরে যারা এই রোডে ঘুরে তারা কিন্তু মানুষ বেশি ভালো না। এখন কোনো একটা কারণে কেউ যদি তার এলাকার ফাঁকা রোডে রাতে হাঁটে, সে যদি চিন্তা করে নেয় যে তাকে আমি ইন্ডিকেট করে, তাকে আমি আঙ্গুল তুলে কোনো কথা বলছি, ভাই এটা কি আমার দোষ? আমি দেখছি এরকম কিছু মানুষ যারা হচ্ছে হীনমন্যতায় ভুগে, তারা মনে করে তারা বিশাল বড় সেলিব্রিটি, তাদের নিয়েই মনে হয় মানুষের চিন্তা ভাবনা সব কিছু। কিন্তু আসলে তাদের যে আমি ওইভাবে চিনিও না, বা দিনের মধ্যে আসলে একটা মিনিটও তাকে
নিয়ে আমি ভাবি নাই জীবনে, এই ব্যাপারটা মনে হয় সে ভুলে যায়। এরকম কিছু ঘটনা দেখছি। ধরেন আমি এই বাইকটা নিয়ে রিভিউ করতেছি পালসার, এখন কোনো একটা জিনিস বলছি যে হ্যাঁ এই বাইকটা অমুক, আমি আর কোনো উদাহরণ টানতেছি না প্লিজ, হ্যাঁ মানে মাইন্ড করেন না কেউ বা খারাপ ভাবেন না। ধরেন আমি এই বাইকটারে বলছি যে এই বাইকটা যারা চালায় তারা একটু এই টাইপের। এখন আপনি এই বাইক চালায় আপনি হয়তো ভাইবা বসে রয়েছেন যে আপনাকেই আমি ইন্ডিকেট করে বলছি ভাই এই ইউনিট বা এই বাইক বা অন্য যে কোনো বাইকই হোক, ওটা একটা দুইটা আসে নাই। ওই একজন দুজনকে চিন্তা করে আমি ভিডিও বানাই না, তাই না? 6 বছর ধরে ভিডিও বানাইতেছি, ওই একজন দুজনের পিছনে লাইগা থাকা বা চিন্তা করে না। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে নিয়ে চিন্তা করার মতো একটা মিনিটও দিনের মধ্যে আমার নাই, অতটুকু ব্যস্তই আমি থাকি। সো প্লিজ মন খারাপ করেন না, এমন ভাবেন না যে আপনাকে নিয়ে আমি ভিডিও বানাইছি বা কিছু। এটা তো গেল হচ্ছে যে যারা এরকম মনে করে যে তাদের নিয়েই আমি চিন্তা করে ভিডিও বানাই। অ্যান্ড আরেকটা ব্যাপার বলে রাখি, মুরগির সাথে আবার কিছু মুরগির বাচ্চাও থাকে। এরকম ঘটনা এর আগেও হয়েছে। দেখা যায় একজনকে কিছু বলছি, তার এটা লাগে নাই, তার সাথে দু একজন আবার এসে কমেন্টও কইরা বসে। মানে ওইগুলা হইতেছে কি বলবো আসলে। আমাদের গ্রামে একটা কথা আছে, বাঁশের চেয়ে, মানে আমাদের গ্রামে একটা কথা আছে, বাঁশের চেয়ে যখন বাঁশের কঞ্চি বড় হয়ে যায় তখন হলো সবচেয়ে বড় সমস্যা। কঞ্চি হচ্ছে বাঁশের যে ছোট ছোট ডালগুলা। এখন মেইন বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়ে যায়, ওই পাওয়ার বেশি দেখাইতে যায়, তাহলে তো সমস্যা। একজন করছে মাইন্ড, যারা আমি জীবনে আমলেই নেই না, এবং আরেকজন আইসা আবার এটা নিয়ে লাফালাফি। ভাই এরকম ঘটনাগুলো দেখলে খুব হাসি লাগে যে আসলে মানুষ নিজেকে কিভাবে এর নিয়ে কি সবাই চিন্তা ভাবনা করে বা কিছু জায়গায়। এটা কোনো বড় সমস্যা না, তবে এরকম ভুল বুঝাবুঝিটা করেন না। আমি যদি পালসার নিয়ে কথা বলি, পালসারেই থাকবেন। আপনি হইতে পারে পালসার চালান বা কিছু, কালকে আপনি হয়তো অন্য বাইকও চালাবেন। এখন আমি যেহেতু বাইক রিভিউ করার চেষ্টা করি, আমি অত ভালো রিভিউ করতে পারি না, এটা আমি স্বীকারই করি। যেহেতু বাইক রিভিউ করার চেষ্টা করি সেহেতু বিভিন্ন রকম কথা আমি বলবো। আজকে খারাপ কালকে ভালো হইতেই পারে। আর আমি হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করা রিভিউয়ার, এমন না যে একটা কোম্পানি থেকে বাইক নিয়ে আসছি, এনে একদিন চালায় ওটার ভালো মন্দ দিক শেয়ার করছি, ওটার ব্যাপার শেষ। আমি চেষ্টা করি একটা বাইক নিজে কিনে অনেক দিন চালায় বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করার। এখন এই রোডে আজকে বাইক চালাইতে গেলে এই বাইকটা যদি গরম হয় তাহলে আমি বলবো আজকে এই বাইকটা গরম হয়েছে। কোনোদিন যদি এই রোডে বাইক চালাইতে গিয়ে এই বাইকটা এই রোডে গরম না হয় তাহলে আমি ওই দিন এটাই বলবো যে আজকে বাইকটা গরম হয় নাই। এটা থেকে এরকম কেউ ভেবে নেবেন না যে আপনার বাইকটাও আমার মতো এই রোডে গরম হবে, অথবা আপনার বাইকটাও আমার মতো এই রোডে গরম হবে না, এরকমটা কেউ ভাইবা নিয়ে নি না। কারণ এক এক সময় বাইকের ইঞ্জিন অয়েলের অবস্থা এক এক রকম থাকে, এক এক সময় আপনার বাইকের চালানোর স্টাইলও এক এক রকম থাকে, সার্বিক দিক মিলে এক এক সময় এক এক রকম পারফরমেন্স বাইক আপনাকে দিতেই পারে। ওই একদিনের পারফরমেন্স দিয়ে একটা বাইককে ভালো বা খারাপ জাজ করা কোনোভাবেই উচিত না। এই হলো অবস্থা। ওরে পাওয়ার দেখেন না, আরে ভাই পাওয়ারের সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে এই বাইকটার মধ্যে ভালো ব্রেকিংও দেয়া হয়েছে। মানে একটা বাইকের স্টক ব্রেক যে এত ভালো হইতে পারে, ওটার একটা বড় প্রমাণ হচ্ছে এই পালসার N250। সুপার একটা ব্রেক দিচ্ছে। মানে এই বাইকে আপনি চাইলে আফটার মার্কেট কোনো ব্রেক না লাগাইলেও পারেন। এবং আরেকটা ব্যাপার বলে দিই, এই বাইকে আফটার মার্কেট ব্রেক বা আফটার মার্কেট কোনো কিছুই আসলে লাগায়েন না, কারণ বাজাজের হচ্ছে N সিরিজের ওয়ারেন্টিটা অনেক বেশি ভালো, অনেক বেশি। আর আপনি যদি আফটার মার্কেট কোনো কিছু লাগান তাহলে ওয়ারেন্টিটা পাবেন না। এটার এমনও ব্যাপার আছে, 12 বা 14,000 টাকার একটা লাইট আমার কাটছিল, ওই যে সামনে DRL 12,000-ই মনে হয় সামথিং এরকম কিছু প্লাস মাইনাস হবে। অ্যান্ড ওইটা আমাকে ফ্রি চেঞ্জ করে দিয়েছিল ওয়ারেন্টির আন্ডারে, হেডলাইট ওয়ারেন্টির আন্ডারে, মিটার আনারও কি যেন আছে, এগুলা ওয়ারেন্টির আন্ডারে আছে, ব্যাটারিও সম্ভবত ওয়ারেন্টির আন্ডারে। তো যেহেতু এত কিছু আপনাকে ওয়ারেন্টি দিতেছে, সেহেতু এই বাইকে আফটার মার্কেট কোনো কিছু লাগায় ওয়ারেন্টিটা নষ্ট করার মনে হয় না কোনো দরকার আছে। প্লাস একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো বাইকে যদি আপনি ফগ লাইট বা কোনো বাইকে যদি আপনি এক্সট্রা হর্ন লাগাইতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল শোরুম বা সার্ভিস সেন্টারে কথা বলে লাগাবেন। কারণ একটা বাইকে আপনি একটা খোলা মার্কেট থেকে একটা এক্সট্রা হর্ন লাগাইলেন, ধরেন রিলে দিয়েই লাগাইলেন, পরে আপনার বাইকের কোনো ইঞ্জিনে ঝামেলা হইলো, আপনি ওয়ারেন্টি ক্লেম করতে গেলে কিন্তু তখন বলবে যে এটার মধ্যে এক্সট্রা একটা জিনিস লাগানো আছে, এক্সট্রা একটা হর্ন লাগানো আছে, এটা ওয়ারেন্টি দেওয়া হবে না। এবং ওইটার জন্য যেহেতু ECU ফাংশন বাইক, এটা হর্নের জন্য হয়তো তারা বলতে পারে যে আপনার বাইকের ঝামেলাটা হয়েছে। এই জন্য প্লিজ কেউ কোনো অফিসিয়াল বাইক কিনলে ওটার মধ্যে বাইরের কোনো কিছু লাগাইতে যায় না। আর এমনি
এমনিতেও এই বাইকে আসলে আফটার মার্কেট ব্রেক বা এগুলো লাগানোর দরকার নাই। আর যদি লাগানো, অবশ্যই এই যে ব্রেকটা, এর চেয়ে ভালো কোনো পারফরমেন্সের ব্রেক লাগাবেন। আমরা অনেক সময় অনেক ভুল করি। আমি আর ব্রেক কোম্পানির নাম বললাম না, কিছু কিছু সময় R15 ইন্দোনেশিয়ানের সামনের ব্রেক মাস্টার সিলিন্ডার খুলে অন্য কম দামি মাস্টার সিলিন্ডার লাগাই। কম দামি বলতে আমি বলতেছি অন্য ব্র্যান্ডের মাস্টার সিলিন্ডার লাগাই। অ্যান্ড ওইটা করলে কি হয় জানেন? ওইটা করলে হচ্ছে আপনার যে স্টক ব্রেক ছিল ওর চেয়ে আপনার পারফরমেন্সটা পরবর্তীতে আরেকটু খারাপ হয়। এখন আপনি আফটার মার্কেটই লাগাইলেন, কিন্তু লাগায় আরও এক্সপিরিয়েন্স আপনার খারাপ হইলো, ব্যাপারটা কি আসলে ভালো দেখায়? ব্যাপারটা মোটেও ভালো দেখায় না। এজন্য আমি বলবো আপনাকে আগে জানতে হবে কোন মাস্টার সিলিন্ডার বা কোন আফটার মার্কেট ব্রেকের কোন ব্যাপারটা, সেটা ক্যালিপার হোক, হোস পাইপ হোক বা যাই হোক, ওটা আপনার স্টকের চেয়ে যদি আপনি আপগ্রেড করতে চান, আপনাকে জানতে হবে যে স্টকের চেয়ে ওইটা আপগ্রেডেড কিনা। আসলেই যদি আপগ্রেডের কিছু হয় তাহলেই আপনি ওটা ইউজ করেন, আর যদি তা না হয় তাহলে ওইটা লাগায় অযথা পারফরমেন্সটাকে আরো ড্রপ করায় না। এরকম ঘটনা আছে, এই জন্য আপনাদেরকে বললাম। যেমন কিছু ব্রেমবোর ব্রেক বাংলাদেশে এখন পাওয়া যায়, আমি সব ব্রেককে খারাপ বলবো না, খুব অল্প দামে পাওয়া যায়, ওটা কপি আমরা এমনিতেই বুঝি। এখন একটা কপি যদি আপনি মাল লাগান, আপনার স্টকটা অবশ্যই ওই কপিটার চেয়ে ভালো ছিল, স্টকটার ডিউরেবিলিটি অবশ্যই কপিটার চেয়ে ভালো, স্টকটার উপরে আপনি নির্ভর করতে পারবেন অবশ্যই কপির চেয়ে ভালো। এখন কপি ব্রেক লাগায় যদি কোনো কারণে ব্রেক ফেল হয়ে আপনার কিছু হয়ে যায়, এটার ওয়ারেন্টি কি কেউ দিবে আপনাকে? স্টক একটা জিনিসের প্রবলেম হলে আপনি বলতে পারবেন যে রাস্তায় কেন এটা ব্রেক ফেল হইলো, কপি ওটা কাটে ধরবেন, ওটার তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নাই। যাই হোক, বাইকটা চালাইতে বের হয়ে বাইকের কথার চেয়ে বেশি অন্যান্য কথাই বললাম। অ্যান্ড ওই যে ছোট্ট একটা ঘটনা বললাম না, যে আমি যদি কোনো উদাহরণ দিই ওটা তাই না নিজের কাঁধে কেউ নিয়েন না। আমি ভাই কাউরে ইন্ডিকেট করে কিছু বলার হইলে ওইটা ভিডিওতে বলবো না। আমি এমন না যে একটা জায়গায় একটা কথা শুনলাম, শুনে দেন ঘরে বসে একটা ভিডিও বানায় তারা অপমান করার চেষ্টা করলাম, ব্যাপারটা এরকম না। আমার যদি কারো কোনো কিছু খারাপ লাগে আমি ওটা মুখের সামনেই বলে দিই, ওটা ভিডিওতে বলার কিছু নাই। ভিডিও টোটালি আমার লাইফের আলাদা একটা পার্ট, যাদেরকে আমি আমার ফ্যামিলি মেম্বার বলি, MSI ফ্যামিলি মেম্বার। তাদের সাথে আমার সম্পর্কটা এমন যে আমি কিছু জানলে তাদেরকে জানাই, তারা কিছু জানলে আমাকে জানায়। তো এইখানে একটা সামান্য একটা মানুষ অবশ্যই সামান্য না, আমি তাদেরকে বলতেছি যারা টাইনা নিজের ঘাড়ে নেয়, তো তুমি একটা সামান্য একটা ক্ষুদ্র মানুষ ভাই, তোমার নিয়ে আমরা এত বড় একটা ফ্যামিলি মেম্বার আলাপ আলোচনা করবো না MSI ব্লগস ফ্যামিলিতে, এরকম ব্যাপারটা না আমার এখানে। তাই ভালো হয়ে যাও প্রিয়। আচ্ছা, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। অনেক রকম অনেক কথা বললাম, কেউ পার্সোনালি নিয়েন না ব্যাপারগুলা। ইদানিং আসলে আমার একটু লোকজনের সাথে চলাফেরা কমাইতে হবে, কমিউনিটি লোকজনের সাথে বেশি চললে একটু সমস্যা, বিভিন্ন রকম ব্যাপার মাথার মধ্যে থাকে, ওইগুলা থেকে আসলে অনেক সময় কথা বলতে গেলে ওই জিনিসগুলো এফেক্টগুলা পড়ে। এজন্য আবার আমার উচিত হবে একটু নিজের মতো নিজের আলাদাভাবে ভিডিও বানানো, এটাই মনে হয় করবো। যাক, আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন